সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অর্থের সমূলে সিলেট বোর্ড ২০২৩ সালের ম্যাথমেটিক্যাল সলিউশন করব ইনশাআল্লাহ। সো আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই প্রশ্ন পড়তে হবে। সো আমরা প্রশ্নগুলো পড়ি। প্রথমে হচ্ছে উদ্দীপকে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য কত? তাহলে আমরা বলেছি আগে আমরা প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করে ফেলবো। ওকে? তাহলে উদ্দীপকের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য কত? তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলি, লিখে ফেলি। তাহলে আমরা এখানে লিখি, এখানে লিখি গ নম্বরে দ্বিতীয় প্রস্তাব, এটা কি মূল্য চেয়েছেন? বর্তমান মূল্য কত? আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন আমরা আবার প্রশ্নে যাই। প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখেন, জনাব হাফিজের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে? এখন দেখেন কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে, এই সব কথাটা যখন প্রশ্নটা যখন কোয়েশ্চেনটা যখন আমাদের সামনে আসছে তখন আমরা বুঝতে পেরেছি জনাব হাফিজের কিন্তু একটি বিকল্প না, একাধিক বিকল্প আছে। যদি একটি বিকল্প থাকতো এভাবে বলতো না। একাধিক বিকল্প যখন আছে তুলনামূলকভাবে আমরা যেটা আমাদের জন্য লাভজনক হবে, হাফিজের জন্য লাভজনক হবে, ওটা আমরা বেছে নিব। সো একাধিক বিকল্প যখন আছে তখন আমি একাধিক বিকল্পের জন্য গ নম্বর প্রশ্নে একাধিক বিকল্পের জন্য আমি জায়গা রাখলাম, একাধিক বিকল্প। ওকে, দেন আমরা এখন উদ্দীপক পড়া শুরু করব। উদ্দীপক কিন্তু আমরা একবারেই পড়ব, ঠিক আছে? দেন জনাব হাফিজ একটা ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী, তার জন্য দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হলো। প্রথম প্রস্তাবে তাকে 4 লক্ষ টাকা নগদে, অবশিষ্ট 4 লক্ষ টাকা 2 বছর শেষে দেওয়ার প্রস্তাব দেয়। বলা হচ্ছে তাকে একটা প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে, বলা হচ্ছে এর মধ্যে 4 লক্ষ টাকা নগদে, নগদে বলতে এখনই দিয়ে দিবে, যখন ফ্ল্যাট গ্রহণ করবে তখনই 4 লক্ষ টাকা নগদে দিয়ে দিবে, আর বাকি 4 লক্ষ টাকা তাকে দিতে হবে, তবে এটা 2 বছর শেষে দেওয়ার প্রস্তাব দেয়। কয় বছর শেষে দিতে হবে? 2 বছর শেষে দিতে হবে। ওকে, তাহলে আমরা এই ইনফরমেশনটা প্রশ্নে লিখে ফেলি। দেখেন, তাহলে দ্বিতীয় প্রস্তাব যদি গতে হয় তাহলে প্রথম প্রস্তাব কোথায় হবে? ঘতে। ঠিক আছে, আমরা এখানে প্রথম প্রস্তাব দিয়ে লিখি। প্রথম প্রস্তাব বলা হচ্ছে 4 লক্ষ টাকা নগদে, তাহলে নগদ 4 লক্ষ টাকা। বলা হচ্ছে অবশিষ্ট 4 লক্ষ টাকা 2 বছর শেষে। আচ্ছা, 2 বছর শেষে 4 লক্ষ টাকা দিব, ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু 2। এখন 2 বছর শেষে যখন 4 লক্ষ টাকা দিব, তাহলে আজকের জন্য 2 বছর পরের 4 লক্ষ টাকা, এটা কি ফিউচার ভ্যালু না? অবভিয়াসলি ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকা, সরি 4 লক্ষ টাকা ছিল, 4 লক্ষ টাকা। ওকে, দেন আমরা পরবর্তী ইনফরমেশনগুলো পড়ি একটু। দেখেন, পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় প্রস্তাব। এই দ্বিতীয় প্রস্তাব এখানে দেখেন, দ্বিতীয় প্রস্তাবে তাকে প্রতি বছর শেষে 2,30,000 টাকা করে 4 বছর ধরে টাকা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। বলা হচ্ছে দ্বিতীয় প্রস্তাবে তাকে ফ্ল্যাট, কোম্পানি বলতেছে আপনাকে আমরা একটা ফ্ল্যাট দিব, বিনিময়ে আপনি আমাকে প্রতি বছরের শেষে, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে করে টোটাল 4 বছর আমাকে আপনি টাকা দিবেন, প্রতি বছর 2,30,000 টাকা দেয়। তাহলে দেখেন প্রতি বছর, 1 বছর অন্তর অন্তর, প্রতি বছর শেষে, ঠিক আছে? সমপরিমাণ অর্থের যখন আদান প্রদান হচ্ছে তখন আমরা বলতে পারি এটাকে বৃত্তি। তাহলে বৃত্তির পরিমাণ হচ্ছে 2,30,000, 4 বছর, n এর মান হচ্ছে 4। তাহলে আমরা ইনফরমেশন লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রস্তাব। তাহলে দ্বিতীয় প্রস্তাবের ইনফরমেশন এখানে লিখতে হবে যেহেতু গ নাম্বার এখানে। তাহলে এখানে বলছে অ্যানুইটি 2,30,000 প্রতি বছরের শেষে বলছে। তাহলে শেষে বললে এটা কেমন অ্যানুইটি? অর্ডিনারি। ওকে, অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে? এখন দেখেন কয় বছর চালাতে হবে? 4। এখন প্রতি বছরে আমি টাকা পে করতেছি কয়বার? একবার। ধরুন আপনি ওনাকে না দিয়ে ব্যাংকে টাকাটা জমা রাখতেছেন, ঠিক আছে? তাহলে প্রতি বছর যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তাহলে ব্যাংকে আপনাকে প্রতি বছরে 10 বার সুদ দিবে। আপনি টাকা রাখতেছেন একবার, তাহলে ব্যাংক আপনাকে সুদ পে করবে কয়বার? একবার। তাহলে m এর মান হচ্ছে 1। তাহলে m এর মান 1 হলে লিখা না লিখা সেম, কারণ 1 দ্বারা কাউকে ভাগ বা গুণ করলে সেম রেজাল্টেই আসে, তাহলে আমাদেরকে লিখতে হচ্ছে না। দেন আদার্স কি ইনফরমেশন আছে আমরা একটু দেখি। আদার্স ইনফরমেশন দেখেন, এরপর বলা আছে কি দেখেন, উভয় ক্ষেত্রে সুযোগ ব্যয় হচ্ছে 10%। একটু ইনফরমেশন শেষ। তাহলে
উভয়টার হচ্ছে সুযোগ ব্যয় হচ্ছে 10%। তাহলে আমরা উভয় প্রকল্পে গিয়ে লিখতে পারি আই ইকুয়াল টু 10%, আর এখানেও আই ইকুয়াল টু 10%। ওকে, 10%। এখন দেখেন আমাদেরকে উদ্দীপক আর পড়তে হচ্ছে না, একটুকে দেখে কিন্তু আমরা আনসার দিয়ে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন প্রথম প্রশ্নটা আসেন, এখানে বলছে প্রেজেন্ট ভ্যালু বের করতে। এখন প্রেজেন্ট ভ্যালুর আমরা দুই ধরনের প্রেজেন্ট ভ্যালু সূত্র পড়ি, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন এখানে কি সরাসরি প্রেজেন্ট ভ্যালুর নর্মাল সূত্রটাকে অ্যাপ্লাই করা যাবে? যাবে না। কেন? কারণ এখানে অ্যানুইটি আছে। তাহলে যদি এরকম প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে কিন্তু অ্যানুইটি থাকে, তখন বুঝে নিতে হবে এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র হবে। ওকে, এটা অর্ডিনারি। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র আমরা অবশ্যই জানি। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই আই। এটাই ঠিক না? যদি এটা অগ্রিম ভিত্তি হতো তাহলে সূত্র শেষে আমরা 1 প্লাস আইকে গুণ করতাম। যেহেতু অগ্রিম ভিত্তি না, তাহলে 1 প্লাস আইকে গুণ করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে এম এর মান, এম এর মান দেওয়া নাই, আসলে এম এর মান হচ্ছে 1 দ্বারা যাই কিছু করে না রেজাল্ট সেম, সেই জন্য এম দ্বারা আইকে ভাগ এনকে গুণ করার প্রয়োজন নেই। সো এটুকের মধ্যে আমরা মান বসাতে পারি। দেখেন এর মান কত দিয়ে আছে, 2,30,000 ইন্টু 1 মাইনাস 1 প্লাস আই, আই এর মান কত দিয়ে আছে 0.1 টু দি পাওয়ার বাই 4, 4 বছর চালাতে বলছে 0.1। ওকে, সো 2,30,000 ইন্টু এটার মান আমরা বের করব। ওকে, সো আমরা ক্যালকুলেট করি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.1 টু দি পাওয়ার বাই হচ্ছে 4 ইকুয়াল ডিভাইডেড বাই 0.1। আমাদের রেজাল্ট আসছে 3.1698। ওকে, 99 লেখা যাবে। তাহলে এটার সাথে আমরা কি করব, 2,30,000কে গুণ করব। তাহলে 7,29,069। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসলো। ওকে, অ্যান্ড দেন আমাদের আরেকটা মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটুকের মধ্যে কিন্তু আমরা এটা 3 নাম্বার প্রশ্ন 3 আনসার করে ফেলেছি। ওকে, এখন আমাদের একটু প্রশ্নটা একটু দেখি, আমাদের মনে আছে হয়তো, যদিও তবু আরেকবার দেখি। এটা হচ্ছে দেখেন, বলছে জনাব হাফিজে কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত। তাকে তো দুইটা প্রস্তাব দিয়েছে, কোনটা সে গ্রহণ করবে, তার মানে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হবে। সো আমরা কম্প্যারিজনে যাই। এখন দেখেন এখানে যখন আপনি কম্প্যারিজনে আসছেন তখন একটু খেয়াল করে দেখেন, এটার প্রেজেন্ট ভ্যালুটা আপনি বের করেছেন, তার মানে দ্বিতীয় বিকল্পের প্রেজেন্ট ভ্যালু আপনি বের করেছেন। এটার প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়েছি 7,29,069, 7,29,069। এখন এই দ্বিতীয় বিকল্পের সাথে যদি আপনি প্রথম বিকল্পের তুলনা করতে চান, তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালুর সাথে প্রেজেন্ট ভ্যালুর তুলনা হতে হবে, না হলে ফিউচার ভ্যালুর সাথে ফিউচার ভ্যালু। তাহলে আমি যখন এটার প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় বিকল্পের আমি প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, আমি প্রথমটারও প্রেজেন্ট ভ্যালু পাওয়ার চেষ্টা করব। ওকে, এখন দেখেন প্রথমটা নগদে যেদিন ফ্ল্যাট ক্রয় করবে ওই দিনের নগদে 4 লক্ষ টাকা গ্রহণ করবে, ঠিক আছে, তাহলে ওইটা প্রেজেন্ট ভ্যালুতে আছে, একটা প্রশ্ন প্রেজেন্ট ভ্যালুতে আছে। কিন্তু বাকি যে টাকাটা থাকবে ওটার জন্য 2 বছর পরে 4 লক্ষ টাকা দিতে হবে। তাহলে 2 বছর পরে 4 লক্ষ টাকা, এটা 2 বছর পরের ফিউচার ভ্যালু, মানে ফিউচার ভ্যালুতে আছে। তাহলে এটাকে যদি আজকের ভ্যালুতে কনভার্ট করতে হবে, অবশ্যই প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে আমরা কয় টাকাকে নিয়ে যাব, এই যে 4 লক্ষ টাকাকে, এটা 2 বছর পরে 4 লক্ষ টাকা দিতে হবে আমাকে। তাহলে আজকের দিনের ভ্যালুটা কনভার্ট করা যাবে, অবভিয়াসলি যাবে। তাহলে আমরা করি। তাহলে এখন দেখেন এই যে ফিউচার ভ্যালুতে নিয়ে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব, এটা কি কোনো অ্যানুইটি না, ফিউচার ভ্যালু দিয়ে আছে, সরাসরি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাব, নর্মাল সূত্র ইউজ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা নোট নিই। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন। এখন দেখেন ফিউচার ভ্যালু দেওয়া ছিল কত, 4 লক্ষ টাকা, 1 প্লাস আই, আই এর মান হচ্ছে 0.1, যে দেখেন 0.1, দেখেন আই এর মান হচ্ছে 0.1। ওকে, 10% মানে 0.1। অ্যান্ড দেন এন এর মান দিয়ে আছে, দেখেন কয় বছর পরে 4 লক্ষ টাকা দিয়ে বলছে, 2 বছর পরে, ঠিক আছে, তাহলে এন এর মান হচ্ছে 2, তাহলে 2। তাহলে দেখেন 4 লক্ষ ডিভাইড 1.1 টু দি পাওয়ার বাই 2,
তাহলে আজকের দিনের ভ্যালু কত বের হয়? 3,30,579। 3,30,579। এখন দেখেন এইটুক পর্যন্ত যখন আপনি করলেন তখন পাইলেন 2 নাম্বার, ঠিক আছে? এখন আমরা মন্তব্যটা আসি। মন্তব্যটা দিতে গেলে আমাদেরকে এটা একটু ডেকোরেট করতে হবে। দেখেন, প্রথম প্রস্তাব, ঠিক আছে? প্রথম প্রস্তাবে দেখেন, আমরা প্রথম প্রস্তাবে এই যে এটা হচ্ছে প্রথম প্রস্তাব। প্রথমে যেদিন আপনি ফ্ল্যাটটা ক্রয় করবেন ওই দিন 4 লক্ষ টাকা দিয়ে ফেলবেন। তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না? অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালু। তাহলে নগদ দিচ্ছেন কত? 4 লক্ষ টাকা। অ্যান্ড দেন বাকি যে 4 লক্ষ টাকা 2 বছর পরে দিবেন, এগুলোর প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছি, ঠিক আছে? তাহলে আরেকটা প্রেজেন্ট ভ্যালু আমরা পেলাম, এটা হচ্ছে 3,30,579। 3,30,579। তাহলে এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটাও প্রেজেন্ট ভ্যালু, এটাও প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু কত দাঁড়ালো? 7,30,579, ঠিক আছে? এটা আমরা পেলাম। এখন দ্বিতীয় প্রস্তাবে আমরা দেখি। দ্বিতীয় প্রস্তাবের প্রেজেন্ট ভ্যালু অলরেডি কিন্তু আমরা বের করেছি। দেখেন, দ্বিতীয় প্রস্তাবের প্রেজেন্ট ভ্যালু যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি মানে প্রেজেন্ট ভ্যালু বের করেছি 7,29,069। তাহলে 7 লক্ষ প্রেজেন্ট ভ্যালু 7,29,069। তাহলে জনাব হাফিজ ফ্ল্যাট ক্রয় করেছেন, তার মানে টাকা দিচ্ছেন। তাহলে দেওয়ার বেলায় সে কোনটা দিতে চাইবে? অবভিয়াসলি কমটা দিতে চাইবে। ওকে, তাহলে একটা হচ্ছে 7,30,579 আর একটা হচ্ছে 7,29,069। তাহলে তাকে কম প্রদান করতে হচ্ছে কোনটা? অবভিয়াসলি দ্বিতীয় প্রস্তাব। তাহলে এখানে জনাব হাফিজের জন্য লাভজনক প্রকল্প হচ্ছে, বিকল্প হচ্ছে কোনটা? দ্বিতীয় প্রস্তাব। যেহেতু দ্বিতীয় প্রস্তাবের প্রদত্ত অর্থের বর্তমান মূল্য তুলনামূলকভাবে প্রথম প্রস্তাব হতে কি কম, তার মানে জনাব হাফিজের জন্য যেটা কম হচ্ছে ওটাই হচ্ছে তার জন্য লাভজনক, গ্রহণ করা উচিত। তাহলে জনাব হাফিজের দ্বিতীয় বিকল্পটি গ্রহণ করা উচিত। কেন? যেহেতু দ্বিতীয় বিকল্পের প্রদত্ত অর্থের বর্তমান মূল্য প্রথম বিকল্পের বর্তমান মূল্য অপেক্ষা কম। সো জনাব হাফিজের জন্য দ্বিতীয় বিকল্পটি লাভজনক। আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ।